দরজায় দণ্ডমায় আছে বিহান ভাই। উনার শক্ত দৃঢ় চোয়াল আর লাভায় গলিয়ে টকবগে রক্ত লাল চোখে গুলি দেখে অন্তরাত্মাও যেন বের হয়ে যায় রাহার। মৃদু কম্পিত শরীরটা নিয়ে ওর উঠে দাঁড়ায়। মুখের মাঝে এখনো এক দলা আধ খাওয়া চানাচুর না পারতে গিয়েও গিলে নিল। ভয়ার্থক নয়নে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। লোকটা তখনও তার দিকে হিংস্র ফুলিঙ্গ চোখে তাকিয়ে আছে। তা দেখে মেয়েটা আরো বড়সড় হয়ে যায়। রাহাকে দাঁড়াতে দেখে জায়গা ও বসা থেকে উঠে দাঁড়ায়। মিষ্টি কণ্ঠে সালাম দেয়। বিহান সালামের জবাব মুখে নেয়। খ্যাপাটে চোখে চেয়ে এক পা করে এগিয়ে যায় সোফার দিকে। কেন যেন বিহান ভাইয়ের প্রতিটা পদক্ষেপে ভয় লাগছিল ওর। ভেতরে কাঁপলেও স্থির দাঁড়িয়ে রইল ও। আর চোখে জায়ান বোধহয় ওর সবটাই খেয়াল করলো। বিহান সামলানোর চোখে একবার জায়ানের দিকে তাকায়। ছেলেটার মাঝে বিন্দুমাত্র কোনো হেলদোল নেই। কেমন মিষ্টি একটা হাসি টেনে তাকিয়ে আছে ওর দিকে। জায়ানের হাসি দেখে বিহানের চামড়া যেন আগুন ধরলো। ওর চলটা আরো দৃঢ় চোখে আরো তেজ নিয়ে একবার তাকালো রাহার দিকে। মনে চাচ্ছে মেয়েটাকে একেবারে পিষে ফেলতে। তেজশ্রী ওই আগুন চাহনি নিবদ্ধ করে খ্যাপাটে গলায় বলল, বিহান ভেতরে যা। রাহা কেবল একটা ঢোক গেল বিহান ভাইয়ের টকটকে লাল চোখে দেখে। আর একটা শব্দ উচ্চারণ করলো না। একটুও সময় নষ্ট করলো না। পাশে কেটে মাথা নিচু করে চলে গেল। ওর যাওয়ার প্রাণে বিহান না তাকালেও জায়ান তাকিয়ে অদ্ভুত হাসলো, ভাসবে হাসলো। তা দেখে বিহান পিষে ফেলো স্বরে বলল, সাবধান। নীরব বাসায় ঘরটা এমন ভারী আর বলিষ্ঠ, মোটা কণ্ঠে যেন নড়ে উঠল। তবে জায়ান কেমন স্বাভাবিক স্বরে হাত এগিয়ে দিয়ে বলতে লাগলো, বিহান ভাইয়া, নাইস টু মিট ইউ। বিহান টান টান বুক নিয়ে অবিচল ভঙ্গিতে কেমন তীক্ষ্ণ নজরে তাকিয়ে রইল জায়ানের হাসির দিকে। না ওর বাড়িয়ে দেওয়া হাতের সাথে হাত মিলানো, আর না তো ওই হাতের দিকে তাকালো। ওর নিষ্পলক তেজে চাহনি কেবল জায়ানের চোখ আর ঠোঁটের হাসির দিকে। কেন যেন বিহানের ভেতরটা জ্বলছে কোনো কারণ ছাড়াই। বেশ কিছুটা সময় জায়ানের হাতে বাড়িয়ে দিল। ওর হাত বাড়ানো দেখেই যেন বিহান পকেটে প্যান্টে হাত গুজে নিয়ে তার জায়ান বুঝলো। তবে এতে ছোট বিচলিত হলো না, রাগলো না, এমনকি ওর মুখে হাসিটুকুও কমলো না। নিজের হাতটা নামিয়ে নিতে নিতে জায়ান ভালো করে খেলা করলো সামনে ধরালি ভঙ্গিমায় দণ্ডময় লম্বা চওড়া বলবান সুদর্শন মানুষটার দিকে। পরনে ওলভি গ্রিন কালার শার্ট আর বেজ চিনো প্যান্ট। দেখতে কেমন আকুল একটা লুক দিচ্ছে। শার্টের সিল্ক গুলি আবার গুলিয়ে রেখেছে কইনু অব্দি। তবুও বাহু আকৃতিও স্পষ্ট। যার সবকিছু দেখে স্বাভাবিকভাবে বলল, আবারও দেখা হয়ে গেল। অবশ্য দেখা হওয়ার কথাই ছিল, তাই না ভাইয়া? পকেটে থাকা হাটের মুঠো ক্রোধে শক্ত হয়ে আসে। বিহান দাঁতে কটমট করে ওঠে ওর হাসি দেখে। কেন যেন ওর ভেতরে ভেতরে আগুন জ্বলছে। মন চাইছে এর গলা চেপে ধরতে। ভালোভাবে নজর দিল বিহান পরনের সাদা পাঞ্জাবি পায়জামা সেটায়। হাতাগুলো বেশ রুক্ষপুষ্ট দেহ, মুখে শান্ত হাসি। আগের মতো ভীতু ভাবটা হয়তো নেই তার। ওর চোখের দিকে তাক সাবধানে করে দিচ্ছি, ওর আশেপাশেও ঘেঁষতে চেষ্টা করবে না। তবে এবার হাত নয় বুকের পাঁজরে ভেঙে ফেললো। গট গট পায়ে বিহান চলে গেল। সেই দিকে তাকিয়ে জায়ান হাসতে লাগলো। মনে মনে বলতে লাগলো, এবার হাত কেন? জীবন নিয়ে টানাটানি করলেও আর ছাড়বো না। পাপিয়া বেগম দৌড়ে এলেন ছেলের কাছে। কিরে আব্বা, কখন ফিরলি? কেবলই আম্মা ফ্রেশ হয়ে আসি, খাবার বড়। ঠিক আছে, তুই যা। ডিনারের আগে কাজিনদের আড্ডায় বসেছে। সবাই বসে আছে গোল করে। এখনো সব মেয়েরাই। রুহা, রুশমি, জাহি, কামিনী, রাহা, ছোট মামার এক মেয়ে এলি, সেও বিদেশ থেকে এসেছে বিয়ে জয়েন করতে। আর রাহা কিছু দূর সম্পর্কিত কাজিন। এখানে সব মেয়ে। হঠাৎ এলি বলে উঠলো, আচ্ছা, নীল কালার একটা শার্ট পরা ছেলে এসেছে না? হে ইজ হি? মানে ও কে হয় তোমাদের? রাহার দিকে তাকিয়ে প্রশ্ন করেছে এলি। ও, তুমি কি জিদার ভাইয়ার কথা বলেছো? ও আমার চাচাতো ভাই। মানে আমার নিজের রক্তের ভাই, বুঝলে? আপন ভাইয়ের চেয়েও বেশি। হি ইজ সো হ্যান্ডসাম, লাইক ভেরি সেক্সি। এর কথা শুনে কামিনী বোধহয় বিষম খেলো। ও কাশতে লাগলো খক খক করে, খুক খুক করে। ওর কেন যেন পেটে ফেটে হাসি পাচ্ছে। তবে এলির কথা শুনে সবাই আহামুকে হয়ে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেয়েটার প্রাণে। এই ধরনের একটা কথা কি অবলীয় বলে ফেল মেয়েটা। নিজের দিকে সবাইকে এমন করে তাকিয়ে থাকতে দেখে এলি বলল আবারও, কি ব্যাপক তোমরা! আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? নর্মাল একটা কথা বললাম, সবাই নিজেদের ধতাস্থ করলো। বুঝলো এলি একজন বিদেশি, ওর কাছে এসব নর্মাল
তাছাড়া ও জামা কাপড় আচার ব্যবহার সবার থেকে আলাদা। ঠোঁট টিপে হেসে বলল রাহা, ইএমআই সিস্টার, আমার ব্রু কোটিতে একটা। দেখেছো জিদান ভাইয়ের ফেস বডি, জাস্ট ওয়াসাম বলো। এলি মুগ্ধ ডুবে মিটিমিটি হেসে জবাব দেয়, ইয়া হিস সে হি হিটস। রুশ্মি কেসে উঠল। রাহার মুখ টেপে হাসছে। পাশে বসে থাকা জুহি আপু গাইগুই করছে উঠে যাওয়ার জন্য, কিন্তু রাহা ওর হাত চেপে ধরে রেখে আড্ডা দিচ্ছে এমন ভাবে যেন জুহিকে ছাড়া ওর ভালোই লাগবে না। বিষয়ের মূল যে কেমন হিংসে তা তো আর বুঝছে না কাউকে। রুশ্মি প্রশ্ন করলো এলিকে, আচ্ছা এলু, ছোট ভাইয়াকে নিয়ে বললেন, কিন্তু আমাদের সুপার হ্যান্ডসাম বড় ভাইয়াকে নিয়ে তো কিছুই বলে না। বড় বোনের কথা শুনে রাহা কপাল কুঁচকে যায়। এ কেমন বোন তার! কাল কাটেছে কুমিরের ডেকে আনতে। রাহা রুশ্মি আবুকে কিছু বলতে যাবে এর আগেই এলি নিচ থেকে জবাব দিল প্রশ্নে, ওই যে ওয়েস্টার কোট পরা ছেলেটা দারুণ, তবে কেমন গম্ভীর। দেখলে কুল হলেও ওনার উনার শক্ত চোখ মুখ দেখলে ভয়ে চলে আসে। মুখটাকে কেমন লাইক প্যাঁচার মতো করে রাখে। ভীষণ আনরোমান্টিক, বোরিং, ডিসগাস্টিং। রাহা রেগে দাঁতে কটমট করে উঠল, কিন্তু কামিনী উত্তরটা তার খারাপ লাগলো না। তোমার তো আবার পচা কুমড়োর পছন্দ, তুমি আর ড্রাগন ফলের মর্ম বুঝবে কি করে? জুহি লাফিয়ে বলে উঠল, ড্রাগন ফল আমার খুব পছন্দের। পাশে বসা রাহা রাহা কটমট করে চিবিয়ে বলো, হবে তো আমার রক্তচূড়ার ফন্দি করেছে যে। কিরে বলেছিস? রাহা গলার আওয়াজে বাড়িয়ে বলো, বিহান ভাই নট আর ড্রাগন ফল। রাহা একটু ভাবলো, নরম সুরে বলো, বিহান ভাই হচ্ছে হাওয়ার মিঠাই। একটি থেকে আরেকটি যোগ করলো রাহা, মুখে দিলেই কেমন মিলিয়ে যায়। রুশ্মি মনে মনে হাসলেও জুহি ওকে ধাক্কা দিয়ে বলে, এই মেয়ে কি বলেছিস আজে বাজে সব। রাহাও চেতে উঠলো, চেঁচিয়ে বলল, বিহান ভাইকে নিয়ে আর একটা আজে বাজেও কথা বলে তোমাদের সবার জামার ভেতরে আরশোলা ঢুকিয়ে দেব বলে দিলাম। ঘরের সব গুলি মেয়ের মাঝে একটা আতঙ্ক দেখা গেল। দরজার আড়া থেকে বাঁকা হাসলো একটা অবয়ন, যে নিজেই আরশোলার দেখে চিৎকার করে কেসে উঠে পড়ে। সে নাকি সবাইকে আরশোলার ভয় দেখাবে। তখনই রাহার ফোনে একটা টেক্সট আসে, এক কাপ কফি দিয়ে যা। রাহা ভ্রু কুঁচকে উঠে গেল। ও আসর ছেড়ে জুহির আপুর হাত ছেড়ে দ্রুত উঠে পড়লো, ছুটে গেল নিচে। আফসানা বেগমকে পেয়ে আস্তে করে বলো, বিহার ভাই কফি চেয়েছে। বিস্ময় উনার চোখ বড় হয়ে যায়। উনি তো ভুলেই গিয়েছিল ছেলের কফি লাগে একটু পর। এর জন্য ছেলেটা উনার কোথাও যেতে চায় না। আমারই ভুল, তুই অপেক্ষা কর, আমি বানিয়ে আনছি। বর্মা কফি বানিয়ে দিলেই রাহা খুশি মনে সেটা নিয়ে গিয়ে দেখতে পায় ঘরে জুহি আপু উকি ঝুঁকি পারছে ঢোকার জন্য, কিন্তু ভেতর থেকে দরজা বন্ধ। দুই এক পা টোকা দিতেই বিহান ভাই দরজা খুললো। ভাইকে দেখে জুহি আপু কেমন অঙ্গ ভঙ্গিতে শরীর দুলিয়ে হাসছে মিটিমিটি। ভেতর থেকে বিহান ভাইকে ধীরাজ কণ্ঠে বলতে শোনা যায়, হোয়াট হ্যাপেন? জুহি আপু হেসে হেসে বলল, ওই দেখতে এলাম আপনার কেন কিছু প্রয়োজন কিনা। শত হোক আমাদের বাড়ির গেস্ট, না মানে গেস্ট আর কি, একটু খোঁজ খবর নিতেই হয়। বিহান ভাই জবাব দেওয়ার আগে রাহার মগ ভর্তি কফি নিয়ে প্রায় এক প্রকার দৌড়ে এলো। না, নিতে হবে না। দৌড়ে আসার কারণে কফির মেয়েটার গায়ে পড়বে পড়বে ভাব, অথচ সেই দিকে তার কোনো খেয়াল নেই। এটা দেখে বিহান এক হাত ছোট ট্রে আর এক হাতে রাহার কোমর বাহু ধরলো, সামলে ইডিয়েট। আজ রাহা সেদিকে পাত্তা দিল না বিশেষ। ও দ্রুত জুহি আপুর সামনে গিয়ে বলল, এই মেহমানের তদারকি করার কোনো প্রয়োজন নেই তোমার জুহি আপু। উনাকে দেখার জন্য বড় মা মামি আছে, তাছাড়াও আমাদের বাড়ির লোক আছে। জুহি ভালো লাগলো না কথা, কিন্তু তোরা সবাই আমাদের মেহমান, মেহমানদের কি দরকার তা দেখা কর্তব্য তারই ভাইয়া। জুহি আপু হাসি দেখে শরীর জ্বলে উঠলো রাহার। ও বিহার ভাইয়ের সামনে কেমন ঢোলের মতো দাঁড়ালো। পরে না নিজের পিপাসা সরে দিয়েই দাসুর মতো দানবীয় বিহান ভাইয়ের দেহটাকে লুকিয়ে ফেলতে। ও এমন কাণ্ড দেখে বিহান ঘাড় ঘুরিয়ে নেয়। হাসি পাচ্ছে ওর, ঠোঁটের নির্ঘুত হাসিটা আড়াল করতে চায় ও। একদম না, এত কর্তব্য তোমাকে পালন করতে হবে না জুহি আপু। জামাই বাড়ি গিয়ে সব কর্তব্য ঝুড়ি খুলে দিও। মামুনি একটা কাজেও সাহায্য করো না, আর তিনি আসছে কর্তব্য পালন করতে। রাহা বেশি হচ্ছে না কিন্তু। জুহি বিহানের দিকে তাকাতেই বুঝলো মেয়েটা বিব্রত বোধ করেছে, তাই বিহানের কথা শুরু করে, কফি নিয়ে ভেতরে আয়। এই কথা শুনেই তো চোখ বড় বড় করে হয়ে যায় রাহার। ও কিছু ভাবলো, মানুষ স্পষ্টে ভাসলো তখনকার লাভার গড়িতে থাকা বিহান ভাইয়ের রক্তলাল মুখশ্রী। ঘরে গেলে যদি দানবটা ছেড়ে দেয়। তখনই বুদ্ধি খাটিয়ে তাকালো পাশে জুহির আপুর দিকে।
একটু দূরে দাঁড়িয়ে আছে এই সুযোগে এক হাতে ট্রেটা শক্ত করে ধরলো। মেয়েকে হাসার চেষ্টা করে বলল, আসলে আমাদের কাজ আছে বিহান ভাই, এক্ষুনি যেতে হবে, মামুনি ডাকছে। এই ধরুন আপনার কফি। কফিটা বিহান ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে ভৌ করে এক দৌড়ে চল দিল রাহা। বিহান হতভম্ব হয়ে গেল ওর কাণ্ডে। রাহা কিছুটা দূরে গিয়ে আবারও থমকে গেল, তাকিয়ে দেখলো এখনো বিহানের সামনে জুহি আপু দাঁড়িয়ে। আর আবার ছুটে গিয়ে জুহি আপুর হাঁটা খপ করে ধরে পুনরায় দৌড় দিল। কোনো রিস্ক নেওয়া চলে না। ওর এহেন কারে বিহান ভ্রুকুটি করে সারু চোখে তাকিয়ে রইল সেই দিকে প্রাণে। কিছু একটা ধরতে পেরে ওর ভেতরে ভেতরে হাসিও পাচ্ছে। খাবার টেবিলে সবাই বসেছে। রাহা গিয়ে বিহান ভাইয়ের পাশে চেয়ারটায় বসে এলো। আগেই দেখা গেল কামিনীর আপু গিয়ে সেটাই বসে গেল। মেয়েটা রাগ হলো ক্ষোভ, দাঁত কটমট করলো। আজকাল কামিনী আপুটাকেও তার বিরক্ত লাগে। অতিরিক্ত একটা স্বভাবে তার মাঝে। আগত রাহা বিহান ভাইয়ের সোজাসুজি অপর পাশে চেয়ারে গিয়ে বসলো। পাশে বসা জিদার ভাই আরেক পাশে চেয়ারে খালি, সেটা এসে দখল করলো জায়ান। তা দেখে চল শক্ত হওয়ার সাথে সাথেই হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল ওর। দুজনে চোখাচোখি হলো এক নীরব সংঘর্ষণ। বিহানের মুখে রুদ্র কঠিন হলেও জায়ানের ঠোঁটে হাসি। লোমশ কালার টি শার্ট গায়ে দেওয়া ওর। মেহমানের জন্য এলাহি আয়োজন করা হয়েছে। ভাই বউয়ের সাথে রান্না করেছে, একটু সাহায্য করেছে জাহানারা বেগম। এই নিয়ে বড় ভাই বউ বেরাজ। এত বছর পর এলেও বাপের বাড়ি, কোথাও একটু আরাম করবে না? তা সব সময় তো আর আসে না। কিন্তু জাহানারা বেগম রান্নাঘরে টুকটাক কাজ করেছে। বাড়ি কেউ কেনাকাটা খায় করার জন্য কি রান্না করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছিলেন। আফসানা বেগম আর নীলা বেগম কাজ করতে আসলে জাহানারা আর পাপিয়া সুলতানা সাপ না করে দিয়েছেন। বাড়ি ভর্তি মেহমান, অনেকে মানুষ, তার উপর ননদের বাড়ির সবাই এসেছে। এজন্য পাপিয়া সুলতানা চারজন গ্রামের লোক রেখেছে সাহায্য করার জন্য। এর মাঝে তিনজন রান্নাঘরে সারাক্ষণ থাকছেনই। বেশি রান্নার আয়োজন বলে বাহিরে আলাদা মাটি চুলায় রান্না হচ্ছে। সারাদিনেও মনে হয় না আগুনের নিভতে পারে দুই চুলা। তার উপরে বাড়ির ভেতরেও তো গ্যাস আর কারেন্টের চুলায় আসে। ননদের বাড়ির সবাইকে আগে খাইয়ে পরে নিজের আত্মীয় স্বজনদের দিয়ে নজর দিবেন বলে বাটিতে সবকিছু এনে সাজিয়ে রেখেছেন টেবিলে। জাহানারা বেগম সবাইকে বেড়ে দিচ্ছেন। পাপিয়া সুলতানা ওনাকেও বসতে বলেন। উনি জবাব দিলেন, ওদের খাইয়ে আমি আপনাদের সাথে খাবো ভাবি, অনেকদিন ননদ ভাবিতে খাওয়া হয় না। জবাবে হেসে পাপিয়া সুলতানা, ওনাদের সম্পর্কটা ননদ ভাই বউ এর মতো নয়, অনেকটা বান্ধবীর মতো। খাওয়ার ফাঁকে হঠাৎ জিদান কেসে উঠতে রশ্মি আপু পানি এগিয়ে দিল। রাহা জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে ভাইয়া? জিদান বোনের হাতে চেপে ধরলো। নিভৃত চোখে ইশারায় বলো কিছু। বোকা রাহা কিছুই বুঝলো না। জহুরুল মির্জা জিজ্ঞেসে করলে জিদান জবাব দেয় সে ঠিক আছে। রাহা হাতটা আরো শক্ত চেপে ধরে জিদানের নিচে ইশারা করে। সেটা অনুসরণ করে নিচে তাকাতেই কপাল কুঁচকে যায়। এলি বরাবর টেবিলের নিচে পা দিয়ে খোঁচাচ্ছে জিদার ভাইকে। সেটা আবার এখন রাহার পায়ে লাগানোর মাঝে ওর উপর তাকিয়ে দেখতে পেল এলির মুখ স্বাভাবিক। রাহা গলা কাশতে, মামুনি বলছি আমার ডোরা ছাড়াও কি তোমাদের বাড়িতে কোনো বিড়াল আছে নাকি? পায়ে কেমন সুরসুরি পাচ্ছে। আর চোখে তাকিয়ে দেখতে পেল এলি ইতস্ত বোধ করছে। গলা কাশতেও মেয়েটা পাপিয়া সুলতানা বলল, কই তা তো মাঝে মাঝে একটা দুইটা বিড়াল আসলেও যায় তাড়িয়ে দেয়। পায়ে কেমন সুরসুরি লাগছে যে তাই। রাহাত ঠোঁট টিপে হেসে কথা বলার সময় এলির সাথে চোখাচোখি হলো। মেয়েটা নিশ্চয় খালি জায়গা খানিক লজ্জা পেয়েছে। মামনি তোমাকে যে বলেছিলাম আমার ডোরার জন্য খাবার বানাতে বানিয়েছো? হ্যাঁ বানিয়েছি। আগে তুই খা মা। বিহার ভাইয়ের পাতে জুহি আপু বরাবর একটা ওটা তুলে দিচ্ছে। না করার পরও যখন মেয়েটা এমন করছে তখন পাপিয়া সুলতানা ধমকে ওঠে। জায়ান হেসে বলে, আরে খাক না, ধমকাচ্ছেন কেন আমা? একটু আপ্যায়ন করতে দাও, কাজে অবসন্ন ভবিষ্যৎ। বিহান সুচালো চোখে এক পলক তাকালো শুধু জায়ানের দিকে। অতঃপর পাতের গলদার চিংড়ি দুইটা হাত বাড়িয়ে তুলে দিল রাহার প্রাণে। মেয়েটা খুশি হলো খুব। ওর হাসির মাখা মুখের দিকে তাকিয়ে বিহান মৃদু স্বরে প্রশ্ন করলো, মাটান? রাহা মুচকি হেসে সায় জানালো। ওর পাতে আসা সিয়ান কাছে হাড়ে সাথে তেলাক্ত গোস্ত মেয়েটা বড্ড পছন্দ, তাই নিজের পাতে বড় সেই পিসটা বিহান পিত্তি হাতে তুলে দিল। পাশে থাকা জায়ানের কেমন একটু খারাপ লাগলেও ও হাসি মুখে থাকার চেষ্টা করলো। ওর দিকে তাকিয়ে বিহান মনে মনে বিদ্রুপে হাসলো। জহুরুল মির্জা বললেন, বাহ বিহান বাবা, দেখছি এখানে রাহার প্রতি ছোটবেলার মতোই খেয়াল রাখার বিষয়টা আছে।
জাহানারা বেগমের ভেতরটা হু হু করে ওঠে। পুরনো কথা উঠলেই ওনার আত্মাটা কেমন কাঁপতে থাকে। উনি ঢোক গেলেন, ভয়ে যেন গ্রাস করে নিতে চাইলেন উনাকে। পুরনো কোনো বিষয় কিছুতেই তোলা যাবে না এখানে। দাবানল শুরু হয়ে যাবে। তার আগে সব ধ্বংস হয়ে যাবে। উনি পুড়ে যাবে। উনার সংসার শেষ হয়ে যাবে। ইতস্তত করতে থাকা জাহানারা বেগম বিষয়টা অন্যদিকে ঘুরে বললেন, জাহানারা, তোমাকে আরেকটু গরুর গোস্ত দেই। তুমি তো খুব পছন্দ করো রে বোন। বয়স হয়েছে, হার্টের অবস্থা ভালো না তেমন। তোর ভাবি তেলাক্ত খাবার তেমন খেতে দেয় না। প্রসঙ্গ অন্যদিকে ঘুরে গেল। বড়দের সবার মাঝে টুকটাক কথা হতে লাগলো। এর মাঝে রাহা হঠাৎ বিষম খেতে বিহান পানি ধরার আগে জায়ান পাশ থেকে গ্লাসটা এগিয়ে দিল। খুক খুক করে কাছতে কাছতে রাহা পানি গেল। জায়ান ঠোঁট টিপে হেসে তাকালো দৃঢ় কঠিন রূপে থাকা অবয়নের দিকে। কেমন হিংস্র শ্রাহনীতে তাকিয়ে আছে ওর দিকে। বিষয়টা বিহানের একদমই পছন্দ হয়নি। তা ওর খ্যাপাটে মুখ দেখলেই বোঝা যাচ্ছে। দুজনের মাঝে কেমন নীরবতা, এক ঘর্ষণে, এক স্নায়ুযুক্ত চলেছিল চোখে চোখে। রাতের খাওয়ার পর ডোরাকে রাহার সামনে বসে খাওয়ালো। আসার পথে মন খারাপ থাকাও ছিল রশ্মি আপুর কোলে। কিন্তু যখন বিহান ভাইকে দেখলো, পরপরই খুশি মনে ডোরাকে কোলে নিয়ে পরের পথে এসেছে ওদের আদর করতে করতে। ওর তুলতুলে শরীরে হাত বুলিয়ে বলল, মামারের উপর রাগ করিস না তো সোনা মেও। তোর পাপ্পাটাই তো পাজি গিরি করলো। মামার নির্দোষ। তোকে তো মা অনেক ভালোবাসে, তাই না মেও? এত তো লক্ষ্মী সোনা। খেয়ে নি। আর শুনলো লক্ষ্মী বাচ্চার মতো থাকবি কিন্তু। নতুন জায়গায় পেয়ে যেখানে সেখানে ওটি টটি করিস না মা। অনেকটা রাত হয়েছে। বাড়ির সবাই প্রায় শুয়ে পড়েছে। কেউ বিছানায়, কেউ ফ্লোরে, কেউ অন্য ঘরে। বাড়ি বিয়ে বাড়িতে মানুষের তো আর অভাব নেই। বিয়ে বাড়িতে যে আসছে মিষ্টি পান সুপারি নিয়েই আসছে। ওরা বর্ষার সময় অনেক দামি কিছু মিষ্টি কাঁচাগোলার সন্দেহ নিয়ে এসেছে। ফ্রিজ থেকে একটা মিষ্টি আর দুটো সন্দেহ খেয়ে রুনি ঢুকে যাচ্ছিল রাহা। আচমকা হাতে একটা টান গেল ওর। এরপর কি হলো কিছু বুঝে উঠতে পারলো না ও। অনুভব করলো দেওয়ালের সাথে লেপ্টে আছে ও। একটা হাত খানেক উপরে চেপে রাখা হয়েছে দেওয়ালের সাথে। আকম্পিত আকম্পিত কাণ্ড এর ভয় পেল রাহা যে চিৎকার অবধি করতে পারল না। শুধু রুহুশ্বাসে জমে রইল ও। ভয়ে চোখ মুখ খিচে মাথা নুয়ে নিল। উপলব্ধি করতে পারলো একটা লোক তার খুব কাছে, একেবারে সন্নিকটে মানুষটার উষ্ণ নিঃশ্বাস গায়ে এসে লাগছে। নাসারন্ধে টের পেল পুরুষালী পরিচিত সেই চন্দনের সুবাস। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরবেদ চলবে।